বেসিক 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 আজকের ক্লাসটা তোমাদের বেসিক নিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জাওয়াস একাডেমি। আমি জাওয়াস স্যার আজকে তোমাদের কাছে হাজির হলাম বায়োলজির বেসিকের সিরিজ নিয়ে। এই সিরিজে আমরা আলোচনা করব কিছু বায়োলজির বেসিক নিয়ে, যেগুলো তোমাদের অবশ্যই যে কোনো ক্ষেত্রে কাজে লাগবে। আমরা সচরাচর দেখলাম বিভিন্ন ক্লাসের স্টুডেন্টদের বায়োলজির কিছু বেসিক নিয়ে সমস্যা থেকে যায়। ওই সমস্যাগুলো এই ক্লাসের মধ্যে, এই সিরিজের মাধ্যমে আমরা সলভ করার চেষ্টা করব। চলো শুরু করি। তাহলে আজকে আমরা কিছু বিষয় আলোচনা করব। তো শুরুতে মনে করো আমরা কোষ নিয়ে আলোচনা করি। স্যার, একটা কোষ আমাদের পায়ের চুল থেকে মাথার নখ পর্যন্ত প্রত্যেকটা জিনিস কোনো না কোনো কোষ দিয়ে তৈরি। উদ্ভিদ বলো বা প্রাণী বলো, আমরা প্রত্যেকেই যাদের জীবন আছে তারা কি দিয়ে তৈরি স্যার? কোষ দিয়ে তৈরি। ঠিক আছে, এই কোষের ভিতরে একটা প্রাণকেন্দ্র আছে যেটাকে আমরা বলি নিউক্লিয়াস। ঠিক আছে, এই যে কোষের ভেতরে একটা প্রাণকেন্দ্র থাকে যেটাকে আমরা বলি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে আমরা বিভিন্ন সুতার মতো কিছু অংশ দেখি, যাদেরকে আমরা ক্রোমাটিন বলি। কি বলি স্যার? ক্রোমাটিন। তাহলে এই যে সুতার মতো অংশগুলো, যেগুলোকে আমরা বলি কি? ক্রোমাটিন, যেগুলো আমরা সচরাচর অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখতে পারি না, কারণ এগুলো এতই সূক্ষ্ম যে এদের অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র ইউজ করলেও আমরা জিনিসটাকে দেখতে পারি না। ঠিক আছে, এটাকে আমরা কখন দেখতে পারবো স্যার? যখন এটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বা আগের ক্লাসে বলা হতো পানি বিয়োজনের মাধ্যমে ক্রোমোজোমে পরিণত হবে। ঠিক আছে, দেখো এই জিনিসটা যখন পানি বিয়োজন বলো বা বিভিন্ন প্রক্রিয়ায়, জটিল প্রক্রিয়া বলছে তোমাদের ক্লাস 9-10-এর বইয়ে, জটিল প্রক্রিয়ায় যখন এই আকার ধারণ করবে তখন ওগুলোকে আমরা বলি ক্রোমোজোম। কি বলি স্যার? ক্রোমোজোম। এই যে দেখো ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের মাধ্যমে, এই যে সেন্ট্রোমিয়ার এর মাধ্যমে অবস্থান করে। মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকে, দুই পাশে ক্রোমোজোম থাকে। এই যে ক্রোমোজোম নামটা কিভাবে আসছে স্যার? দেখো ক্রোমো মিন্স কালার, জোম মিন্স বডি, তার মানে কালার বডি। দেখো এগুলো যখন এই যে ক্রোমাটিন থেকে যখন ক্রোমোজোমে পরিণত হবে তখন এই যে এগুলো মোটা হবে। এখন আমরা অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এদেরকে দেখতে পারবো, কিন্তু এখানে আমার কিছু রঞ্জক পদার্থ দিতে হবে। আমরা যখন অণুবীক্ষণ যন্ত্রে কিছু দেখতে চাই তখন আমাদেরকে রঞ্জক পদার্থ দেওয়া লাগে। তাহলে এই রঞ্জক পদার্থের উপস্থিতিতে যেহেতু আমরা এটাকে দেখতে পাই, এই জন্য এটাকে ক্রোমোজোম বা কালার বডি বলে। ঠিক আছে, আচ্ছা এই যে দেখো এই ক্রোমোজোমটা জোড়ায় থাকে। ক্রোমোজোম কি আকারে থাকে স্যার? জোড়ায় থাকে। এখন তোমাদের কাছে যদি আমি কোয়েশ্চেন করতাম ক্রোমোজোম কয়টি, তখন তোমরা বলতা 46টি। কিন্তু ক্রোমোজোমের সংখ্যাটা আমরা এভাবে লিখি, কয় জোড়া? 23 জোড়া। কেন জোড়া আকারে লিখি স্যার? কারণ ক্রোমোজোম জোড়ায় থাকে, দুইটা ক্রোমোজোম থাকে। ঠিক আছে, দুইটা। তাহলে এই জন্য আমাদের বইয়ে ক্রোমোজোমের সংখ্যা টিতে না জোড়ায় লেখা আছে। মানে এটা তো 46টিও বলতে পারতো, কিন্তু 46টি না বলে যে কি 23 জোড়া। কেন বলে বুঝছো? কারণ এরা জোড়ায় থাকে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ দুটোটা সেম টু সেম, মানে যমজ। দুটোটা কি স্যার? যমজ, একই রকম দেখতে। ঠিক আছে, তার মানে এইটাতে যে বৈশিষ্ট্য থাকবে পরেরটা তো সেম বৈশিষ্ট্য থাকবে। ঠিক আছে, এখন স্যার তাহলে স্যার কি 23 জোড়া সবাই কি রকম? না স্যার, জোড়ার মধ্যে পার্থক্য আছে। যেমন মনে করো এটা প্রথম জোড়া। ঠিক আছে, এটা প্রথম জোড়া ক্রোমোজোম। তারপর মনে করো দ্বিতীয় জোড়া আছে, তারপর মনে করো তৃতীয় জোড়া আছে। এই যে এভাবে জোড়ায় আমাদের ক্রোমোজোমগুলো থাকবে। এখন জোড়ায় থাকলে এই যে দেখো প্রথম জোড়ার মধ্যে এই দুইটা সেম টু সেম, কিন্তু এই দুইটার সাথে আবার এদের মিল নেই। আবার এই দুইটা সেম টু সেম, এদের সাথে আবার এটার মিল নেই। ঠিক আছে, তার মানে হলো জোড়ার মধ্যে অবস্থিত ক্রোমোজোমগুলো পরস্পর একই রকম দেখতে, কিন্তু এক জোড়ার সাথে অন্য জোড়ার মিল নেই। ঠিক আছে, তাহলে জোড়া আলাদা কিন্তু জোড়ার ভিতরে থাকা ক্রোমোজোম একই রকম। আশা করি বেসিকটা বুঝছো। ঠিক আছে, আচ্ছা এই বেসিক থেকে আরেকটা কনসেপ্টে যাই আমরা, সেটা হলো মিওসিস। মিওসিসের বিষয়টা তোমরা হয়তো একটু বুঝো না,
আমি তাও এই বিষয়ে একটু বিস্তারিত ধারণা দিই। দেখো, এই ক্রোমোজোম সংখ্যা যেহেতু জোড়, বললাম যে একই রকমের একই জোড়ার মধ্যে মনে করো এটা n, ঠিক আছে, এটা মনে করো n, তাহলে এখানে কি এটাও n, কারণ সেম টু সেম। তাহলে n আর n মিলে কি গঠন করতেছে স্যার? n আর n মিলে 2n গঠন করতেছে না? ওই জন্য আমাদের ক্রোমোজোম সংখ্যাকে ডিপ্লয়েড বলা হয়, 2n, একই রকম 2n। আচ্ছা, সাপোজ এইটা পিতা থেকে আসছে, এইটা পিতা থেকে আসছে, পিতা থেকে 2n। ঠিক একইভাবে মাতাও একটা মানুষ, একইভাবে মাতারও কি আছে, মাতার যে ক্রোমোজোমটা এটাও কি 2n বা ডিপ্লয়েড সংখ্যক, ঠিক আছে। তাহলে যখন এই যে 2n মিলে বাচ্চা তৈরি হবে বা সন্তান জন্ম নিবে, তখন যদি আমি দুটোটাকে n-এই যোগ করে দিই তাহলে হয়ে যাবে 4n। তাহলে মানুষের বৈশিষ্ট্য থাকে যে 2n বা ডিপ্লয়েড, 4n মানুষের বৈশিষ্ট্য থাকে না, ঠিক আছে। তাহলে এটা কখনো মানুষের বাচ্চা হতে পারবে না, ঠিক আছে। তো এইটাকে ঠিক করার জন্য আমাদের একটা প্রক্রিয়া আছে যেটাকে আমরা বলি মিওসিস। মিওসিসে কি হয়, এই যে ডিপ্লয়েডগুলো ভেঙে হ্যাপ্লয়েডে পরিণত হয়ে যায়, এখানেও হ্যাপ্লয়েডে পরিণত হয়ে যায়। মিওসিস প্রক্রিয়ায় দ্বিবিভাজন হয়ে দুইবার বিভাজিত হয়ে এটা চারটাতে পরিণত হবে। তারপর এদের মধ্যে যে কোনো একটা মিলে 2n গঠন করবে। এখন কথা হচ্ছে যে এখানে পিতামাতার বৈশিষ্ট্য তোমাদের কাছে কিভাবে আসতেছে খেয়াল করে দেখবা। কিছু ক্ষেত্রে তোমার পিতার বৈশিষ্ট্য আছে, মাতার বৈশিষ্ট্য আছে। একটু খেয়াল করো, এই যে 2n মনে করো এখান থেকে একটা n আসছে, ঠিক আছে, এই জোড়া থেকে একটা n আসছে, ঠিক আছে। খেয়াল করে দেখবা আমাদের 23 জোড়া আছে। কয় জোড়া আছে স্যার? 23 জোড়া। কয়টা? 23 জোড়া। 23 জোড়াতে 2n। তাহলে প্রত্যেকটা জোড়া থেকে যদি আমি একটা নিই তখন হবে যে n। কথা বুঝছো? তার মানে পিতার যে 23 জোড়া ক্রোমোজোম আছে প্রত্যেকটা থেকে একটা আসবে, মাতার যে 23 জোড়া আছে প্রত্যেকটা থেকে একটা আসবে। তাহলে আমি এখানে একটা দিয়ে বুঝাচ্ছি, এই যে দেখো পিতার জোড়া থেকে একটা আসবে এখানে এভাবে, তারপর মাতার জোড়া থেকে একটা আসবে, ঠিক আছে। এই দুইটা মিলে হচ্ছে আমাদের সন্তান বা বাচ্চার ক্রোমোজোম, ঠিক আছে। এই 2n বাচ্চার ক্রোমোজোম এখান থেকে আসলো, বাচ্চার ক্রোমোজোম, ঠিক আছে। তার মানে তার মধ্যে পিতার বৈশিষ্ট্য আছে, মাতার বৈশিষ্ট্য আছে, কিন্তু কিছু বৈশিষ্ট্য প্রকাশ পায়, কিছু বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে প্রকাশ পায়। যেটা প্রকাশ পাচ্ছে সেটাকে আমরা বলি প্রকট বৈশিষ্ট্য, যেটা পরবর্তী প্রজন্মে প্রকাশ পাবে সেটাকে আমরা বলবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে বিষয়টা ক্লিয়ার হইলা? এই যে 2n মাতা থেকে পিতা থেকে, মাতা থেকে 4 ভাগে হবে, পিতা থেকে 4টা হবে, মিওসিস পদ্ধতিতে হ্যাপ্লয়েড হবে, হ্যাপ্লয়েড থেকে একটা এনে আবার ডিপ্লয়েড হবে। তার মানে পিতার 23 জোড়া থেকে প্রত্যেকটা থেকে একটা এবং মাতার 23 জোড়া থেকে প্রত্যেকটা থেকে একটা ক্রোমোজোম এসে এই যে সন্তানের নতুন ক্রোমোজোম তৈরি করবে, নতুন ক্রোমোজোম জোড়া তৈরি করবে, সেট তৈরি করবে। এই জন্য আমাদের পিতার বৈশিষ্ট্যও থাকে, মাতার বৈশিষ্ট্যও থাকে, ঠিক আছে। আশা করি বুঝছো। আচ্ছা, এর পরের কনসেপ্টে যাই আমরা। দেখো, এই যে ক্রোমোজোমকে যখন আমরা দুইটা বাহুতে ভাগ করি। আচ্ছা, তোমাদের আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে যে স্যার এই যে ক্রোমাটিন থেকে হঠাৎ করে সে ক্রোমোজোমে পরিণত কেন হলো? ক্রোমাটিন থেকে সে পরবর্তীতে ক্রোমোজোমে কেন পরিবর্তন হলো? সে তো ক্রোমাটিন আকারে থাকতে পারতো, সে ক্রোমোজোম হওয়ার দরকার কি তার থেকে? দেখো, আমরা যখন কোষ বিভাজন করব, শুধুমাত্র কোষ বিভাজনের সময় এই ক্রোমাটিনগুলো ক্রোমোজোমে পরিণত হবে, আদারওয়াইজ এরা ক্রোমাটিন আকারেই থাকবে। শুধুমাত্র কোষ বিভাজনের সময় এরা ক্রোমোজোমে পরিণত হবে। আচ্ছা, কোষ বিভাজনের আমরা আরেকটা ধাপে দেখছি, এরা মাঝ বরাবর, এই যে আমার ক্রোমোজোমগুলো মাঝ বরাবর দুই ভাগ হয়ে যাবে, দুইটা বাহু তৈরি করবে, এই অবস্থায় আমরা এটাকে বলি ক্রোমাটিড। এই অবস্থায় এদেরকে আমরা বলি ক্রোমাটিড। তাহলে প্রথমে ক্রোমাটিন, এরপরে স্যার ক্রোমোজোম, এরপরে স্যার ক্রোমাটিড। তাহলে ক্রোমোজোম, ক্রোমাটিড। আশা করি জিনিসটা বুঝছো।
তাহলে এটা থেকে পরবর্তীতে আমরা কোষ বিভাজনের ধাপে পড়ছিলাম, এটা থেকে পরবর্তীতে সেন্ট্রোমিয়ার বরাবর ভাগ হয়ে গিয়ে এই যে সেন্ট্রোমিয়ার বরাবর ভাগ হয়ে গিয়ে দুই দিকে চলে যায়, আমাদের মাইটোসিস যে প্রক্রিয়াটা সেটা সম্পন্ন হয়। আশা করি জিনিসটা বুঝছো। এবার আমরা আরেকটা বেসিকে চলে যাই। দেখো, এই যে আমাদের ক্রোমোজোম, এই ক্রোমোজোমের ভেতরে কি থাকে স্যার? এই ক্রোমোজোমের ভেতরে ডিএনএ থাকে। এই ক্রোমোজোমের ভেতরে স্যার কি থাকে? ডিএনএ থাকে। এই যে ডিএনএ, এভাবে আমাদের ডিএনএ থাকে। এবার ডিএনএ নিয়ে কিছু কথা বলি। দেখো, ডিএনএর বেসিক নিয়ে, ডিএনএ স্যার, ডিএনএর মধ্যে কি কি আছে? তার নামের মধ্যেই আছে ডিএনএর মধ্যে কি কি আছে। আমরা এমনি নাম কি জানি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোস নিউক্লিক অ্যাসিড। তাহলে এটাকে যদি আমরা ভাঙি, ডি মানে কি? ডিঅক্সিরাইবোস শর্করা, এখানে থাকবে ডিঅক্সিরাইবোস শর্করা। এন দিয়ে মনে রাখবা, এখানে থাকবে অ্যাসিড। অ্যাসিড কি স্যার? ফসফরিক অ্যাসিড। কি থাকবে স্যার? ফসফরিক অ্যাসিড। ঠিক আছে। আচ্ছা, এখন স্যার ডিঅক্সিরাইবোস দেখতে কিরকম? ডিঅক্সিরাইবোস মানে 5 কার্বন বিশিষ্ট শর্করা, 5 কার্বন বিশিষ্ট শর্করা। আচ্ছা, আমরা একটু একে দেখাই। এদিকে অক্সিজেন থাকবে। দেখো, আঁকা কিন্তু বেশি কঠিন না। এই যে দেখো, মাঝখানে তুমি ও দিবা, অক্সিজেন দিবা, চারদিকে 4টা কার্বন। এখন আপনি বলছিলেন স্যার 5 কার্বন বিশিষ্ট, কিন্তু এখানে তো 4 কার্বন হচ্ছে। আরেকটা কার্বন থাকবে এই জায়গায়। ঠিক আছে, CH2OH। দেখো, প্রত্যেকটা কার্বনের সাথে HOH, এটার সাথে একটা H থাকবে। ঠিক আছে। এখন কথা হচ্ছে স্যার, এইটা হচ্ছে রাইবোস শর্করা, এটা হচ্ছে রাইবোস শর্করা। এখান থেকে যদি আমরা একটা অক্সিজেনকে ডিলিট করে দিই, বাদ দিয়ে দিই, তখন এটা হবে ডিঅক্সিরাইবোস শর্করা। ঠিক আছে। তাহলে রাইবোস শর্করাতে কি থাকতো? অক্সিজেন থাকতো। কিন্তু অক্সিজেন যদি বাদ দিই, এই যে লাল কালির যে অংশটা আছে ওইটাকে আমরা বলি ডিঅক্সিরাইবোস শর্করা। ঠিক আছে। আচ্ছা, এই ডিঅক্সিরাইবোস শর্করা থেকে আমাদের ডিএনএ তৈরি। এই যে দেখো, আমি এখন ডিঅক্সিরাইবোস শর্করা নিলাম, এই যে আমার ডিঅক্সিরাইবোস শর্করা। আচ্ছা, এবার এটা নিয়ে একটু কথা বলি। ফসফরিক অ্যাসিড, এটার আমি যদি আঁকি জিনিসটা, তাহলে এরকম গাঠনিক সংকেত যদি লিখি, OH সব দিকে থাকবে, একদিকে অক্সিজেনের সাথে দ্বিবন্ধন হবে। ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ফসফরিক অ্যাসিড। এখান থেকে এখানে একটা হাইড্রোজেন বাদ যাবে, এখানে একটা হাইড্রোজেন বাদ যাবে। আবার একটু বলি, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেন বাদ যাবে। এই দুইটা হাইড্রোজেন বাদ দিয়ে গঠনটা হবে ঠিক এইরকম, ও গঠনটা হবে অনেকটা এরকম। এইটা আর অ্যাসিড নাই, কারণ এখানে আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা চেঞ্জ হয়ে গেছে। ওই জন্য এটাকে আমরা বলি ইনঅর্গানিক ফসফেট। ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট, বাংলায় বললে অজৈব ফসফেট। এটা এখন অ্যাসিড নাই, কারণ অ্যাসিড নেই কেন? এখানে হাইড্রোজেন আয়ন চলে গেছে। হাইড্রোজেন আয়ন যখন চলে যায় তখন অ্যাসিডের যে বৈশিষ্ট্যটা সেটাই চলে যায়, সেজন্য এটাকে আমরা বলি ইনঅর্গানিক ফসফেট। আচ্ছা, এবার একটু নাইট্রোজেন বেস নিয়ে কথা বলি। নাইট্রোজেন বেস দুই প্রকার, একটা হচ্ছে পিউরিন, আর একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিন আর পাইরিমিডিন। পিউরিন দুই প্রকার, অ্যাডিনিন, গুয়ানিন। পাইরিমিডিন দুই প্রকার, সাইটোসিন, থায়ামিন। ঠিক আছে, সাইটোসিন, থায়ামিন, বা সংক্ষেপে এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে জি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে টি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে। একটা জিনিস মনে রাখবা, প্রত্যেক নাইট্রোজেনের বন্ধনে একটা পিউরিন থাকবে, একটা পাইরিমিডিন থাকবে। যেমন এই এটা টি এর সাথে
দ্বিবন্ধন, হাইড্রোজেনের দ্বিবন্ধন গঠন করে। আবার জিটা সি এর সাথে 3 বন্ধন গঠন করে। এটা সবসময়, এই দুইটাই সবসময় বন্ধন গঠন করবে এবং এই দুইটাই সবসময় বন্ধন গঠন করবে। এর সাথে সবসময় টি, সি এর সাথে সবসময় জি। সি এর সাথে যখন জি হবে তখন 3 বন্ধন হবে, এর সাথে যখন টি হবে তখন দ্বিবন্ধন হবে। এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু আঁকি, আমরা এই ডিএনএটাকে একটু আঁকি। এই যে ডিঅক্সিরাইবোজ নিলাম, এটা একটু মুছে দিচ্ছি। এই যে ডিঅক্সিরাইবোজ নিলাম, এখানে থাকে একটা শর্করা, সরি নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেস এখানে একটা কার্বনের যে হাইড্রোজেনটা আছে সেটা সরে গিয়ে এটার সাথে বন্ধন তৈরি করে, ঠিক আছে? এরপরে এই যে ইনঅর্গানিক ফসফেটটা এদিকে আসবে, ইনঅর্গানিক ফসফেট এটার সাথে বন্ধন গঠন করবে। এই যে দেখো, আমি এই জায়গায় দেখাচ্ছি, মনে করো এদিকে আরেকটা আঁকলাম, তাহলে আমার দেখাতে একটু সুবিধা হবে। এই যে দেখো, এবার এখানে একটু নাম্বারিং করি, 1 2 3 4, এটা হচ্ছে 5। এই যে দেখো, এই ইনঅর্গানিক ফসফেটটা এইখানে আসবে, দেখো এইটার সাথে একটা বন্ধন তৈরি করবে, এই যে এইটার সাথে, ঠিক আছে? এইটার সাথে একটা বন্ধন তৈরি করে এখান থেকে OH কে বের করে দিবে। দেখো এখানে কি আছে স্যার? এখানে একটা OH আছে। এখানে কি আছে স্যার? এখানে একটা O আছে। এখানে একটা কি আছে? O আছে, ঠিক আছে? এখান থেকে H নিবে, এখান থেকে O নিবে, সে এটাকে বের করে দিবে। এটাকে যখন বের করে দিবে এখানে কি থাকবে স্যার? একটা O থাকবে। এই একটা ওর সাথে A বন্ধন গঠন করবে, এও বন্ধন গঠন করবে। কথা বুঝছেন স্যার? কঠিন কিছু না। এখানে একটা OH ছিল, এখানে একটা O ছিল, এখানের OH-টা বের হয়ে যাবে, এই O দিয়ে এরা দুইজন বন্ধনে আবদ্ধ হবে। ঠিক একইভাবে এখানেও দেখো, এইটার সাথেও এখান থেকে একটা OH চলে যাবে, এখান থেকে O মিলে এটার সাথে বন্ধন তৈরি করবে, ঠিক আছে? তাহলে তখন জিনিসটা দাঁড়াবে কিরকম স্যার? এই যে OH চলে গেল, OH চলে গিয়ে এইটার সাথে বন্ধন তৈরি করবে OA। তাহলে এই যে কানেকশন, এই যে কানেকশন, তাহলে এই দুইটা শর্করাকে, এই দুইটা ডিঅক্সিরাইবোজ শর্করাকে এই ফসফেটে যুক্ত করে দিল, ঠিক আছে? তাহলে ফসফেট কি করবে? যুক্ত করার কাজ করবে। এখানে একটা নাইট্রোজেন বেস থাকবে, এখানে নাইট্রোজেন মনে করো A থাকলো, ঠিক আছে? A থাকলো। এখন দেখো এইটা যেভাবে আছে অপর সাইডে ঠিক উল্টাভাবে হবে, ঠিক উল্টা। ঠিক উল্টাভাবে হবে। এখানেও ফসফেট এসে যুক্ত হবে, আমি আর দেখালাম না। এখানে টি আসবে এটার সাথে, তার মানে এখানে মনে করো এইখানে এই যে ডাবল বন্ড, তারপর এখানে সেমভাবে আবার যদি আঁকি, আমি এবার হচ্ছে তোমাদের ক্লাস স্ট্যান্ডার্ড অনুযায়ী ছোট করে আঁকতেছি। তাহলে এখানে মনে করো একটা সি থাকলো, এখানে মনে করো এটার সাথে একটা জি থাকলো, ঠিক আছে? তাহলে এরা 3 বন্ধন গঠন করবে। তাহলে এই যে এইটার ভিতরে মূলত A T C G, এইখানে 3 বন্ধন। এই জিনিসটাকে আমি এভাবে জুম করে দেখাইছি, ঠিক আছে স্যার? তাহলে এই যে সর্পিলাকার গঠন, এই যে সূত্রকের ভেতরে থাকে এগুলা সুগার এবং ফসফেট, অজৈব ফসফেট। এই আরেকটা, এই যে এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে, এই যে সূত্রকের মধ্যে এগুলো থাকবে, এই যে সূত্রকের মধ্যে এগুলো থাকবে, এবং মাঝখানে বন্ধনে কি থাকবে? মাঝখানে বন্ধনে নাইট্রোজেন বেসগুলো থাকবে, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে আমাদের গঠন, ঠিক আছে? এখন এটা অনেকের আঁকতে অসুবিধা হয়। যারা 9-10-এ আসো তারা হচ্ছে জাস্ট বক্স করে এইভাবে দেখাই দিবা, আর যারা ইন্টার আসো তারা চেষ্টা করবা এভাবে আঁকতে। এভাবে আঁকলে আশা করি তোমাদের নাম্বার ভালো পাবা, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট বায়োলজি বেসিক ক্লাস নিয়ে। ততদিন সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।